26-এর ভোটে কি খড়গপুর সদর থেকে লড়বেন দিলীপ ঘোষ? দিলীপের কথাতেই এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 26-এ কি খড়গপুরে আপনি প্রার্থী হতে চান? দল আমাকে যা বলেছে এটা আমি করেছি। আমি চাই না দলের কাছে কিছু, দল আমার কাছে কিছু চায় না, আমার দেওয়ার কিছু নেই। তোমরা যদি বলো চেষ্টা করব। দিলীপ ঘোষ আরএসএস থেকে রাজনীতিতে, খড়গপুরের ঘরের ছেলে। এই খড়গপুর দিলীপকে অনেক কিছু দিয়েছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রথম বিধায়কের চেয়ারে বসিয়েছে খড়গপুর সদর। 2016 সালের বিধানসভা ভোট। খড়গপুর সদর আসনে প্রথমবার ভোটে লড়েন দিলীপ ঘোষ। প্রথমবার লড়েই কংগ্রেসের 10 বারের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারান। এরপর 2019-এ মেদিনীপুর থেকে সাংসদ। কিন্তু 2024 সালে সেই মেদিনীপুরের টিকিটই পাননি। তাকে বিজেপি প্রার্থী করে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানে তিনি হেরে যান। বিজেপির অনেকেই মনে করেন দিলীপ ঘোষকে মেদিনীপুরে দাঁড় করালে হয়তো ফল অন্য রকম হতো। সামনে এবার বিধানসভা ভোট, এবার খড়গপুরে পদ্ম হাতে কে? 26-এ কি খড়গপুরে আপনি প্রার্থী হতে চান? দল আমাকে যা বলেছে এটা আমি করেছি। আমি চাই না দলের কাছে কিছু, দল আমার কাছে কিছু চায় না, আমার দেওয়ার কিছু নেই। তোমরা যদি বলো চেষ্টা করব। এখনো প্রতি মাসে কয়েকদিন খড়গপুরে গিয়ে থাকেন দিলীপ ঘোষ। নানা কর্মসূচি করেন। খড়গপুরের মাটি তাকে চেনে নেতা হিসেবে, চেনে কর্মী হিসেবে। দিলীপ ঘোষ বিজেপিতে থাকবেন নাকি তৃণমূলে যাবেন, এ নিয়ে সম্প্রতি জোর চর্চা শুরু হয়। দিলীপের মন্তব্যে জল্পনা আরো বাড়ে। 21শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দিলীপ ঘোষ কথা বললেও 21শে জুলাই কোনো চমক দেখা যায়নি। বরং খড়গপুরে দাঁড়িয়ে কর্মীদের আশ্বস্ত করেন দিলীপ। কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে, যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া পার্টি। জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে এই লড়াই চলবে। নেতা যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন, সেই মতো পড়েছে পোস্টার মঙ্গলবার আহিরিটোলার ঘাটে। নিউজ 18 বাংলা। দুয়ারে সরকারের পর এবার গ্রামের উন্নয়নে নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানে কি হবে? একেবারে পাড়া ধরে ধরে রাস্তা, জল, আলোর কাজেই আমাদের পাড়া আমাদের সমাধান। 8,000 কোটির অর্থ বরাদ্দ হয়েছে। দুয়ারে সরকারের পর আরও এক জনমুখী কর্মসূচি। দেশে এই ধরনের উদ্যোগ প্রথম, দাবি মুখ্যমন্ত্রীর। ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে, আমাদের পাড়া আমাদের সমাধান। এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে। এটা করতে 2 মাস সময় লাগবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে। সমস্ত কাজই হবে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে। এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, যারা মনিটরিং করবে। আর দুয়ারে সরকারের পর আরো এক জনমুখী কর্মসূচি। এই কর্মসূচিতে সবথেকে বেশি উপকৃত হবেন সাধারণ মানুষ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি ঘোষণার পর তারা কি বলছেন দেখুন। এই পরিষেবা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা যদি সদর্থকভাবে সেটা ইমপ্লিমেন্ট হয়, অবশ্যই সাধারণ মানুষ এখান থেকে যথেষ্ট উপকৃত হবে। দুয়ারে সরকার ছিল একটা ওয়ার্ড বেসিস বা অঞ্চল বেসিস, কিন্তু এবারে যেটা করছে সেটা হচ্ছে পাড়া, একবারে পাড়ার মধ্যে মানে আধিকারিকদেরকে নিয়ে চলে আসছেন। ওনারা এসে নিয়ে আপনার কাছে আপনার যে ছোটোখাটো সমস্যা, সেই সমস্যাগুলো শুনবেন, শুনে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবেন। এই যে উদ্যোগ, এই উদ্যোগকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি নাগরিক হিসাবে, কারণ দুয়ারে সরকারও মানুষ উপকৃত হয়েছে। এতে হয়তো মানুষ আরও ব্যাপকভাবে উপকৃত হবে। এই প্রকল্পটা যদি সাকসেস হয় বা সত্যি যদি আমাদের পাড়াতে এসে আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারে, তাহলে তো আমাদের অনেক মতো। যেমন ধরুন, আমি একটা ছোট্ট দোকান করি,
সবসময় আমার কোনো অফিস বা কোনো পৌরসভা বা অন্য কোথাও যাওয়া হয় না। ওটাই যদি আমার বাড়িতে বসে এই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই উপকৃত হব। যেরকম আমাদের রাস্তাঘাট বলেন, জল বলেন, তারও পাড়ায় অনেক কিছু আছে, কালভার্ট আছে, অনেক কিছু, অনেক ব্যাপার আছে, এগুলোতে আমাদের খুব সুবিধা হবে। মানে সরাসরি বলতে পারবেন? হ্যাঁ, সরাসরি তাদের বলতে পারবো, যেটা কাউকে বলতে পারি না, হয় না কাজটা, সেটা যদি আমাদের এখন সরকার আমাদের সামনে যায় সেটা আমাদের অনেক ভালো হবে, তাদের আমরা সামনাসামনি বলতে পারবো। আর এবার নজর রাখবো রাজ্যের পরিকাঠামোর প্রশংসায় ইউনিসেফ। অঙ্গনবাড়ি কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা। আজ নবান্নে ইউনিসেফের প্রতিনিধি দল, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ইউনিসেফের প্রতিনিধি দলের। মুখ্যমন্ত্রীর কাছে অঙ্গনবাড়ি কেন্দ্রে লেখাপড়ার ব্যবস্থার প্রশংসা করেন প্রতিনিধিরা। শিশু চিকিৎসায় SNCU সহ স্বাস্থ্য পরিকাঠামোরও প্রশংসা। 100 দিনে বরাদ্দ বন্ধে রাজনীতি, কেন্দ্রের যে তথ্য তাতেই বরাদ্দ বঞ্চনা প্রকাশ্যে। 2024-25 সালে ভুয়ো জব কার্ডের তথ্য, কেন্দ্রের দেওয়া যে হিসেব তাতেই রয়েছে চাঞ্চল্যকর তথ্য। বিজেপি রাজ্যে হাজার হাজার ভুয়ো জব কার্ড। 24-25 অর্থবর্ষে এ রাজ্যে ভুয়ো জব কার্ডের সংখ্যা 2। দেখুন, এতদিন তো বিজেপি বলে আসছিল যে সব থেকে নাকি ভুয়া কার্ড তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, সেই জন্য অর্থটা 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে। আজকে প্রমাণিত উত্তরপ্রদেশ, আসাম, উড়িষ্যা, মধ্যপ্রদেশ সব থেকে বেশি ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে। এবং এই ভুয়ো কার্ডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এত অভিযোগ, সেখানে মাত্র গোটা দেশের নিরিখে 1%ও নয়। 24-25 আপনি দেখুন মাত্র 2টো ভুয়ো কার্ড। আজকে কি বলবে? তাদের নিজের চেহারাটা তারা নিজের আগে আয়নায় দেখুক। ভাতে মারবার জন্য পশ্চিমবাংলাকে আজকে এই ষড়যন্ত্র করছে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রের সরকার। এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসে। একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে নরেগার যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করার টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। স্বশাসিত নির্বাচন কমিশন, ভোটের আগে নজিরবিহীন নির্দেশ কমিশনের। পুরোপুরি আলাদা দপ্তরের গঠনের নির্দেশ। রাজ্যের সঙ্গে সিইও দপ্তরের সম্পর্ক থাকবে না। এই দপ্তরের জন্য অর্থ বরাদ্দ করবে রাজ্য। সেই অর্থ খরচের অধিকার মুখ্য নির্বাচনী আধিকারিকের। আর্থিক পরামর্শদাতা নিয়োগ করতে হবে। প্রশাসনিক ও আর্থিকভাবে স্বশাসিত হবে সিইও দপ্তর। বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে বাংলায় কথা বলা নিয়ে ফের সওয়াল তৃণমূল সাংসদ দেবের। পার্লামেন্টে আমার মনে হয় কি অন্য রাজ্যের লোকেরা তাদের ভাষায় কথা বলে, আমরা সেটা ট্রান্সলেটার নিয়ে কানে হেডফোন দিয়ে শুনি কি উনি ভদ্রলোক কি বলছেন, কি সমস্যা ওনার। এবারে আমার মনে হয় আমি কেন আমার ভাষায় বলবো না, মানে আমাকে অনেকেই তখন ট্রোল করা হয়েছিল দেব ইংলিশ পারে না, কেন বাংলার নাম নষ্ট করে দিয়েছে। বেশ করেছি বাংলায় বলেছে, 1000বার বলবো বাংলায়, নট বিকজ দেখানোর জন্য বা কিছু, বাট আমার ভালো লাগে। মানে আমার কোথাও যেন মনে হয় কি আর আমি তো রিপ্রেজেন্টিং বেঙ্গল, ঘাটালের সমস্যা এখন বলছি, তারা বাংলা বুঝতে পারে, তাদের কথা যে আমি বলছি, আমি পার্লামেন্টে কোনো এমপি কে শোনানোর জন্য বলছি না, তারা যেন বুঝতে পারে কি আমি তাদের কথা বলছি অ্যাকচুয়ালি।